পতিতোদ্ধারিণী গঙ্গার দীর্ঘ যাত্রাপথের সমাপ্তি স্থলের মুখে আছে এক বিরাট নদীদ্বীপ, যার নাম সাগরদ্বীপ। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগর কূলে অবস্থিত এই দ্বীপ হল হিন্দুদের এক অতি পবিত্র তীর্থ গঙ্গাসাগর। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই গঙ্গাসাগরে সারা ভারত থেকে পুণ্যার্থীরা আসেন দলে দলে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যদিও অতীতের বিপদসংকুল যাত্রাপথের কথা বোঝাতে এই প্রবাদের জন্ম হয়েছিল। মেলার সময়ে গঙ্গাসাগর সারা ভারতের মিলন তীর্থে পরিণত হলেও সেখানে যাওয়াটা বেশ ঝক্কির ব্যাপার। 2010 সালে ডিসেম্বর মাসের শেষে গঙ্গাসাগর মেলার ঠিক আগে আমি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা নিবাসী তাপস সেন এবং আমার সহকর্মী বন্ধু দমদম পার্ক নিবাসী দেবাংশু সরকার গঙ্গাসাগর দেখার জন্য আমার হিরো হন্ডা স্প্লেন্ডার চেপে রওনা হয়েছি। আমার বাড়ি গোবরডাঙ্গা থেকে ভোর 3টেয় পথে বের হয়ে বেশ ঘন কুয়াশার সম্মুখীন হলাম। তাই বেশ ধীর গতিতে হাবড়ার কাছে এসে যশোর রোড ধরলাম। রাস্তায় এখন গাড়ি বেশ কম। দত্তপুকুর বারাসাত পার হয়ে এয়ারপোর্টের পর ভিআইপি রোড ধরে পৌঁছালাম দমদম পার্কে। সেখানে দেবাংশু রাস্তার ধারেই অপেক্ষা করছিল। তাকে তুলে রওনা হলাম কলকাতার মধ্য দিয়ে ডায়মন্ড হারবার রোড ধরতে। ভোরে রাস্তা বেশ ফাঁকা থাকায় চেনা কলকাতার কিছুটা অচেনা রূপ দেখতে দেখতে আমরা ধরে ফেললাম ডায়মন্ড হারবার রোড। পার হয়ে গেলাম বেহালা, জোকা। রাস্তা বেশ সরু এবং যানবাহন বেশ ভালোই আছে, তাই গতি বাড়ানো যাচ্ছে না। পার হয়ে গেলাম আমতলা, শিরাকোল। এবারে গতিটা কিছুটা বাড়ল। সরিষা হয়ে ডায়মন্ড হারবার পৌঁছে সকালের খাওয়া সারা হলো। এখন আমরা বেশ ফাঁকা এলাকার মধ্য দিয়ে দ্রুত এগোচ্ছি। কুলপি হয়ে কাকদ্বীপের পথে একটু আগে ডাইনে বাঁক নিয়ে আমরা পৌঁছে গেলাম হারউড পয়েন্ট জেটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর ধারে হারউড পয়েন্ট জেটিতে। হুগলি নদীর এই অংশটির স্থানীয় নাম মুড়িগঙ্গা। এখানে হুগলি নদী খুব চওড়া, যার মাঝে আছে সাগরদ্বীপ। বিভিন্ন আকারের জলযান দেখা যাচ্ছে, যেগুলি যাত্রী, গাড়ি বা মালপত্র পরিবহনের কাজে লাগে। সামনেই গঙ্গাসাগর মেলা। মেলার সময় আরও অনেক ভেসেল এখানে চলে আসবে। দূরে একটা জেটি দেখা যাচ্ছে। সামনে নির্ণীয়মান আরও একটি জেটি। আমরাও একটা জেটির উপর দাঁড়িয়ে আছি। এখন নদীতে ভাটা, জলস্তর কম বলে একটি বয়ার ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছি পারাপারকারী লঞ্চের জন্য। আমাদের মতো অনেক যাত্রী অপেক্ষমান। তাদের অনেকেই হয়তো নিত্যযাত্রী। নদীর ওপারে সাগরদ্বীপের কচুবেড়িয়ায় পৌঁছাতে হবে। নদীর ধারে বেশ কিছু নির্মাণ কাজ চলতে দেখছি। এমনকি নদী বক্ষেও কিছু নির্মাণ কাজ হচ্ছে। এখানে স্থানীয় ছেলেরা চুম্বকের সাহায্যে নদী থেকে পয়সা তুলছে। ওই পয়সাগুলো মেলায় আগত তীর্থযাত্রীরা মা গঙ্গাকে নিবেদন করে। ভেসলে চড়ে মুড়িগঙ্গা পার হয়ে কচুবেড়িয়ায় পৌঁছে তারপর আবার দুচাকার সওয়ার হয়ে দক্ষিণে এগোতে হবে। এখানে দেখা যাচ্ছে হুগলি নদীর যে শাখা আমরা পার হচ্ছি তার তুলনায় অন্য শাখাটি অনেক বেশি চওড়া। তার পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলা। সাগরদ্বীপের বুক চিরে রাস্তা এগোবে সাগর সঙ্গমের দিকে, যেখানে সমুদ্র তীরে বসে মেলা। পথে অনেকগুলি জনপদ পড়বে।
কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দূরত্ব 32 কিলোমিটার। বাহন লঞ্চে তুলে নিয়ে আমরা চলেছি কচুবেড়িয়ার দিকে। গঙ্গার ঘোলা জল, আমরা লঞ্চের ডেকে দাঁড়িয়ে আছি। উত্তর দিকে দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ। সাগরের মতো বড় না হলেও সেটির আকারও কিন্তু ফেলনা নয়। যাত্রীবাহী জলযান ছাড়াও এখানে প্রচুর ট্রলার, নৌকা চোখে পড়ে, যেগুলি মৎস্যজীবীরা ব্যবহার করেন। সাগরদ্বীপে এখনো বিদ্যুতের মূল গ্রিড লাইন পৌঁছায়নি। সেই কাজের জন্য নদীবক্ষে টাওয়ার তৈরির কাজ চলছে। সামনে সাগরদ্বীপের উত্তর পূর্ব দিকটা দেখা যাচ্ছে। এখানে মুড়িগঙ্গা প্রায় 3.5 কিলোমিটার চওড়া, তাই বেশ অনেকটা সময় লাগলো নদী পার হতে। সামনেই দেখা যাচ্ছে কচুবেড়িয়া জেটি। জেটি থেকে ভেসেল ছেড়ে যাচ্ছে। ফাঁকা হলে আমাদের লঞ্চ জেটিতে গিয়ে ভিড়বে। গঙ্গাসাগরের মেলাস্থলের কাছে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। আমরা এখানকার বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘের অতিথিশালায় আশ্রয় নিলাম। স্বামী প্রণবানন্দজি দ্বারা প্রতিষ্ঠিত এই সংঘের কর্মকাণ্ড সারা ভারত জুড়ে। চিকিৎসালয়, আবাসিক শিক্ষাকেন্দ্র, উপজাতি ও যুব কল্যাণ এবং বিপর্যয়কালে ত্রাণ ও উদ্ধারের কাজের জন্য এই সংস্থার খুব সুনাম। তাছাড়া বিভিন্ন হিন্দু তীর্থে অতিথিশালা চালান এই সংস্থা। সেই রকমই একটি অতিথিশালা এটি। সামনে দেখা যাচ্ছে সংঘের মন্দির ও উপাসনাস্থল। একে ঘিরে অতিথি নিবাস। আমরা উপকরণ ও বিছানাপত্র নিয়ে একটি ঘরের দখল নিলাম। একটু পরেই আমরা চলে এলাম সাগর বেলায়। বেশ কিছু লোকজনকে সমুদ্র স্নান করতে দেখা যাচ্ছে, তবে একে ভিড় বলা যায় না। মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে পুণ্য হয় বলে কথিত। ওই সময়ে অর্থাৎ দিন 15 পরে এখানে আর পা রাখার জায়গা থাকবে না। এখানে আড়ালে কাপড় ছাড়ার ব্যবস্থা থাকলেও কেউ কেউ প্রকাশ্যেই সেই কাজ করছেন। সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগরের কূলে আমরা দাঁড়িয়ে আছি। সাদা বালুর সৈকত, ঢেউ নেই বললেই চলে। সামনে সম্ভবত একটি জেলে নৌকা। এখানে সৈকতে ফুটবল খেলা চলছে, আর দেবাংশুও সেই খেলায় যোগ দিয়েছে। এখানে সৈকত বেশ বিস্তৃত। সমুদ্র তীরবর্তী বনভূমি সমুদ্রের প্রান্তসীমা থেকে বেশ কিছুটা দূরে। একটু তফাতে চলে এসেছি। এখানকার বিখ্যাত লাল কাঁকড়ার দল ঘুরে বেড়াচ্ছে। কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে এখানে মেলা বসে। পুণ্যার্থীর দল এখানে আসেন।
অতিথিশালায় ফিরে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যার মুখে আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছি সূর্যাস্ত দেখব বলে। এই জায়গাটা মন্দির থেকে কিছুটা পশ্চিমে। প্রচুর জেলে নৌকা দেখা যাচ্ছে। গঙ্গার মহানদীতে মাছ ধরার বড় বড় জাল শুকোতে দেওয়া হয়েছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। আলোটা বেশ লালচে হয়ে এসেছে। নির্জনে এখানে আমরা বেশ ভালো একটা দৃশ্য উপভোগ করছি। বঙ্গোপসাগরের সাথে উত্তর ভারতের প্রাণস্বরূপা নদী গঙ্গার মিলনস্থল এই গঙ্গাসাগর। আমি গঙ্গার উৎপত্তিস্থল দেবপ্রয়াগ এবং হিন্দু লোককথা অনুযায়ী তার স্বীকৃত প্রধান অংশ ভাগীরথীর উৎসস্থল গঙ্গোত্রী গোমুখ দেখে এসেছি 2003 সালে। এখন দাঁড়িয়ে আছি তার সুদীর্ঘ প্রবাহ পথ যেখানে শেষ হয়েছে সেই পবিত্র স্থানে। সুদীর্ঘ 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে তার একটি শাখা সাগরে মিশে গেছে। অবশ্য অপর বৃহত্তর শাখাটি বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবাহিত হয় এবং সেটি এখান থেকে অনেকটা পূর্বে সমুদ্রে মেশে। কিন্তু ভারতবাসীর কাছে এটাই গঙ্গার সাগর সঙ্গম বলে স্বীকৃত। আবহমান কাল ধরে ভারতের বিভিন্ন অংশ থেকে প্রতি বছর মকর সংক্রান্তি তিথিতে অর্থাৎ জানুয়ারি মাসের 14 বা 15 তারিখে মানুষ এখানে জড়ো হয়, পুজো করে এবং সাগর সঙ্গমে ডুব দিয়ে পুণ্যার্জন করে। কুম্ভমেলার পরে এটাই ভারতের দ্বিতীয় বৃহত্তম মিলনস্থল। কিছুকাল আগে পর্যন্ত এই জায়গাটা ছিল অতি দুর্গম। দীর্ঘ পথ নৌকায় পাড়ি দিয়ে তবেই এখানে পৌঁছানো যেত। পথে সাপদ ডাকাতের ভয় ছিল প্রবল। আবহাওয়া প্রতিকূল হলে নৌকাডুবির সম্ভাবনাও থাকত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলায় নবকুমারের সাগর অভিযানে এই চিত্র পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতায় এই সংক্রান্ত একটি মর্মন্তুদ ঘটনার পরিচয় আছে। তবে এখন যাত্রাপথ সুগম হয়েছে, কিন্তু যাত্রী সংখ্যার নিরিখে মেলার সময়ে ব্যবস্থা কিছুটা অপ্রতুল থাকায় মুড়িগঙ্গা পার হতে গিয়ে দুর্ঘটনা
কিন্তু বিরল নয়। চমৎকার পরিবেশে ঘুরতে ঘুরতে আমরা দেখা পেলাম বেশ বড় এই কাঁকড়ার। সন্ধ্যা নেমে এলো। আমরা সৈকত ছেড়ে চলে এলাম কপিল মুনির আশ্রমের কাছে। এখন সন্ধ্যারতি শুরু হয়েছে। এখানে 3টি মূর্তি আছে, বামে মাতা গঙ্গা, মাঝে কপিল মুনি এবং ডাইনে সগর রাজার মূর্তি। এখন কপিল মুনির পূজা ও আরতি চলছে। এবার গঙ্গা মাতার পূজা ও আরতি শুরু হলো। মকর সংক্রান্তির দিন ভোরে পুণ্যার্থীরা গঙ্গার মোহনায় ডুব দিয়ে স্নান করেন। এই সময় তারা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারপর তারা সূর্যদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং সূর্য স্তব করেন। অবশেষে তারা এই কপিল মুনির আশ্রমে এসে তার পুজো করেন এবং হোম ও যজ্ঞ করেন। এখন সগর রাজার পুজো চলছে। মন্দিরের কাছে প্রচুর অস্থায়ী দোকানপাটে হরেক রকম পসরা সাজানো রয়েছে এবং বিকিকিনি চলছে। তবে মেলার সময়ের তুলনায় ভিড় প্রায় কিছুই নেই। প্রধান 3টি মূর্তি ছাড়াও এখানে অনেকগুলি ছোট মূর্তি আছে, যেমন এই রাধা কৃষ্ণের মূর্তি। তাদের পুজো হচ্ছে। এখানে বিশালাক্ষী মাতার মূর্তি। বেশ দীর্ঘ সময় ধরে আমরা মন্দির চত্বরে ঘোরাঘুরি করলাম। বেশ মনোরম আবহাওয়া, হালকা শীত। অবশেষে
আমরা ফিরে এলাম রাতের আশ্রয়ে। পরদিন ভোরে আমরা চলে এলাম সমুদ্র তীরে। চারপাশে হালকা কুয়াশার ওড়না, তারই মাঝে সূর্যোদয় হবে, আমরা যার সাক্ষী থাকতে চাই। সমুদ্রে এখন ভাটা, কিছু জেলে নৌকা তীরে রয়েছে। জেলেদের বিভিন্ন ক্রিয়াকলাপ চলছে। চারপাশে প্রচুর পাখি উঠছে। সূর্যদেবের মুখ দেখা যাচ্ছে, তবে বেশ ম্লান। লোককথা অনুসারে সাংখ্য দর্শনের উদ্গাতা মহর্ষি কপিল মুনির আশ্রম ছিল এই গঙ্গাসাগরে। কর্দম ঋষির সাথে বিষ্ণুর একটি চুক্তি হয়েছিল, যার দরুন কর্দম ঋষি বৈবাহিক জীবনযাপনের ঝক্কি পোয়াতে রাজি হয়ে যান। তবে শর্ত ছিল বিষ্ণু তার সন্তান রূপে জন্ম নেবেন। এই চুক্তি মতো কপিলের জন্ম হয়, যাকে বিষ্ণুর অবতার হিসাবে মানা হয়। কপিল একজন মহাতপস্বী হিসাবে নিজেকে গড়ে তোলেন। তিনি এই সাগরদ্বীপেই নিজের আশ্রম গড়ে তোলেন। এক প্রবল প্রতাপশালী রাজা সগরের অশ্বমেধের ঘোড়া এই অঞ্চল হতে নিখোঁজ হয়ে যায়, যেটি আসলে দেবরাজ ইন্দ্র চুরি করেন। রাজা তার 60,000 পুত্রকে ঘোড়াটির খোঁজে পাঠান। তারা কপিলের আশ্রমের কাছে ঘোড়াটি খুঁজে পান, যেখানে ইন্দ্র সেটিকে লুকিয়ে রেখেছিলেন। সগরের পুত্রেরা ঘোড়া চুরির অপকর্মটি যে ইন্দ্রের কীর্তি তা বুঝতে না পেরে কপিল মুনিকেই দোষী সাব্যস্ত করেন। নির্দোষ কপিল মুনি এই অপবাদে লাঞ্ছিত হয়ে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং সগর রাজার পুত্রদের শাপ দেন, যার দরুন তারা ভস্মীভূত হয়ে যায় এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। পরবর্তীকালে রাজা সগরের উত্তরসূরিদের কাতর প্রার্থনায় কপিল মুনি দয়াপরবশ হয়ে তাদের বলেন, যদি স্বর্গ থেকে মা গঙ্গা ধরায় অবতীর্ণ হন এবং তার জলে ওই 60,000 পুত্রের তর্পণ করা হয়, তবেই তাদের মোক্ষ লাভ ঘটবে। সগরের উত্তরসূরি রাজা ভগীরথ তখন কঠোর তপস্যায় ব্রতী হন এবং শিবকে সন্তুষ্ট করেন। শিবের আদেশে গঙ্গা স্বর্গ হতে মর্তে অবতরণ করে প্রবাহিত হন। গঙ্গার জলে সগরের পুত্রদের তর্পণ করা হলে তারা মোক্ষ লাভ করে স্বর্গে যান, কিন্তু গঙ্গা এই মর্তেই প্রবাহিত হতে থাকেন। গঙ্গার মর্তে অবতরণের দিনটি ছিল মকর সংক্রান্তি। এই দিনে সূর্যদেব মকর রাশিতে পদার্পণ করেন, অর্থাৎ সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই পবিত্র তিথিতেই পুণ্যার্থীরা গঙ্গাসাগরের সাগর সঙ্গমে অমৃত সম জলে
অবগাহনের মাধ্যমে পুণ্যার্জন করেন। গঙ্গাসাগরের কথা মহাভারতের বনপর্বে পাওয়া যায়। পাণ্ডবরা কৌশিক নদীর তীর থেকে গঙ্গাসাগর সঙ্গমে উপস্থিত হন, যেখানে গঙ্গাসাগরের সাথে মিলিত হয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মহাভারতে উল্লেখিত গঙ্গাসাগর সঙ্গম হল সাগর দ্বীপের এই স্থান। গঙ্গাসাগর তীর্থযাত্রার কথা বহু প্রাচীনকাল থেকেই জানা যায়। গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায় 500 খ্রিস্টাব্দে রচিত কালিদাসের রঘুবংশ কাব্যে। কপিল মুনির মন্দিরের প্রাচীনত্ব সম্পর্কে কিছুটা বিভ্রান্তি আছে, তবে অন্তত 1500 বছর আগেও এই মন্দিরের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। বর্তমানের মন্দিরটি দেখে অবশ্য তেমন প্রাচীন বলে মনে হবে না। বারবার এই সমুদ্রকূলবর্তী অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় ঘটার দরুন মন্দির ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে মন্দির গড়ে উঠেছে। বর্তমান মন্দিরটির মালিকানা অযোধ্যার হনুমানগড়ি মঠের রামানন্দপন্থী সাধুদের। সূর্যদেব এখন বেশ খানিকটা উপরে উঠে পড়েছেন, আলোর তীব্রতা বেড়ে গেছে। জলে আলোর প্রতিফলনটা কিন্তু চমৎকার দেখাচ্ছে। সবচেয়ে কম তেল পড়ে স্পিডে। আমরা এখন ফেরার পথে সাগরদ্বীপের মধ্য দিয়ে উত্তরে চলেছি কচুবেড়িয়ার দিকে। গ্রামীণ বাংলার ছবি, বেশ সবুজ চারপাশটা। রাস্তাটা পিচের হলেও তেমন ভালো মানের নয়। আমাদের গঙ্গাসাগর যাত্রার কাহিনী এখানেই শেষ করলাম।